সবাইকে আবারও স্বাগতম আজকের আমাদের অ্যানিমিয়া সংক্রান্ত ক্লাসে। ইতিমধ্যেই আমরা জেনেছি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সম্পর্কে, আমরা সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া সম্পর্কে সবটুকুই জেনেছি। আজকে আমাদের এই মাইক্রোসাইটিক অ্যানিমিয়া রিলেটেড তৃতীয় ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তো আমরা একবার একটু রিক্যাপ করি সংক্ষেপে। অ্যানিমিয়া আরবিসির মরফোলজির উপর ভিত্তি করে তিন ধরনের: মাইক্রোসাইটিক, নর্মোসাইটিক এবং ম্যাক্রোসাইটিক। মাইক্রোসাইটিক অর্থাৎ আরবিসির সাইজ থাকবে লেস দেন 76, নর্মোসাইটিক থাকবে 76 থেকে 96 ফেমটোলিটার, আর মোর দ্যান 96 থাকবে ম্যাক্রোসাইটিকে। তো এই আমাদের অ্যানিমিয়া আরবিসির মরফোলজির উপর ভিত্তি করে তিন রকমের। আরবিসিটা যদি অনেক ছোট হয় মাইক্রোসাইটিক, নর্মাল সাইজের থাকলে নর্মোসাইটিক, এবং সাইজ স্বাভাবিকের চেয়ে বড় হয়ে গেলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এই মাইক্রোসাইটিক অ্যানিমিয়াটা আবার দুই ধরনের। মাইক্রোসাইটিক অ্যানিমিয়া চার ধরনের: আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া। আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সম্পর্কে জেনেছি, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া সম্পর্কে জেনেছি। আমাদের আজকের টপিক হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এই ডিজিজের প্যাথোফিজিওলজি সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে আমরা একবার হিম মলিকিউলের গঠনটা দেখে নেই। হিমোগ্লোবিন হলো হিম এবং গ্লোবিন এর সমন্বয়ে গঠিত। হিমের মধ্যে থাকে আয়রন এবং প্রোটোপোরফাইরিন 9। তাহলে যদি আয়রনের কোনো ডেফিসিয়েন্সি হয় অথবা আয়রন বডিতে থাকলেও যদি বডি এটাকে ইউটিলাইজ করতে না পারে, তখন যে অ্যানিমিয়া হয় এটা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এবং যদি আয়রনের ডেফিসিয়েন্সি থাকে অর্থাৎ আয়রনের সাপ্লাই কম থাকে, সেটা হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর যদি আয়রনের সাপ্লাই ঠিক থাকে কিন্তু বডি এটাকে ইউটিলাইজ করতে পারে না, সেই কন্ডিশনে আমরা বলি অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। আচ্ছা, তো এই হলো ব্যাপার। এখন আমরা একটা ক্লিনিক্যাল সিনারিও চিন্তা করি। আমাদের 5th ইয়ারে ওয়ার্ড প্লেসমেন্ট, আমরা মেডিসিন ওয়ার্ডে গেলাম, গিয়ে দেখলাম যে একজন পেশেন্ট অনেক দিন ধরে ভর্তি। এই পেশেন্টের কোনো একটা ক্রনিক ডিজিজ আছে, ধরে নেই তার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, অথবা সিকেডি, এন্ড স্টেজ রিনাল ডিজিজ, অথবা তার SLE, অথবা এন্ডোকার্ডাইটিস, অথবা তার হয়তো হজকিন লিম্ফোমা। এইরকম কোনো একটা ক্রনিক ডিজিজ আছে। এখন ক্রনিক ডিজিজ অবস্থায় আমরা তার ল্যাব রিপোর্টগুলো হাতে নিলাম, একটা CBC হাতে নিলাম। হাতে নিয়ে দেখলাম কি তার দীর্ঘদিন ধরেই অ্যানিমিয়া, এবং অ্যানিমিয়াটা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। সো এই পেশেন্ট যে ধরনের অ্যানিমিয়াতে সাফার করছে, এটাই হলো অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। নামের মধ্যেই আছে, যে অ্যানিমিয়া ক্রনিক ডিজিজের কারণে হচ্ছে সেটাই হলো অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তাহলে এবার আমরা চিন্তা করি যে পেশেন্টের বডিতে আসলে কি হচ্ছে। পেশেন্ট দীর্ঘদিন ধরে অসুস্থ, অর্থাৎ তার বডির মধ্যে ইনফ্ল্যামেটরি প্রসেস চলমান। ইনফ্ল্যামেটরি প্রসেস চলমান থাকলে অবশ্যই তার ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স রিলিজ হবে। ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্সের মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা। এগুলো খুব ভালো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা। এখন আমরা কি জানি? আমরা জানি যে ইন্টারলিউকিন 6 এটা কিন্তু আমাদের বডি টেম্পারেচার ইনক্রিজ করতে হেল্প করে। এটা আমাদের হাইপোথ্যালামাসে গিয়ে হাইপোথ্যালামাসের পোস্টেরিয়র পার্টে এটা আমাদের থার্মো রেগুলেটরি সেন্টারকে স্টিমুলেট করলে তখন বডির টেম্পারেচার ইনক্রিজ করে। অর্থাৎ এই ধরনের ইনফ্ল্যামেটরি কন্ডিশন যেসব পেশেন্টের বডিতে চলমান, তাদের সবসময়ই তারা বলবে, একটা কমপ্লেন করবে তারা
যে আমার শরীরটা জ্বর লাগে, ভেতরে জ্বর লাগে কিন্তু বাইরে অতটা ধরা পড়ে না, এরকম কোনো কমপ্লেইন করলেই আমরা বুঝবো যে সেই পেশেন্টের বডিতে কোনো একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন চলমান। যাই হোক, এছাড়াও ইন্টারলিউকিন-6 আমাদের বডির টেম্পারেচার বাড়াচ্ছে। এছাড়াও এর একটা ফাংশন আছে, সেটা হলো এটা একটা ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। এটা আমাদের বডিতে কিছু অ্যাকিউট ফেজ প্রোটিন বা অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট রিলিজ করবে। অ্যাকিউট ফেজ প্রোটিন হয় দুই ধরনের, একটা হলো প্রো ইনফ্ল্যামেটরি, আরেক ধরনের হয় অ্যান্টাই ইনফ্ল্যামেটরি। সো প্রো ইনফ্ল্যামেটরি অ্যাকিউট ফেজ প্রোটিনগুলো আমাদের বডির ইনফ্ল্যামেটরি প্রসেসকে প্রমোট করে, আর অ্যান্টাই ইনফ্ল্যামেটরি অ্যাকিউট ফেজ প্রোটিনগুলো আমাদের বডির ইনফ্ল্যামেটরি কন্ডিশনকে ইনহিবিট করে। সো এই ইন্টারলিউকিন-6 কী করছে, লিভারে গিয়ে লিভারকে বলছে কিছু অ্যাকিউট ফেজ প্রোটিন তৈরি করে দিতে। অ্যাকিউট ফেজ প্রোটিন আবার দুই ধরনের তৈরি হবে, একটা প্রো ইনফ্ল্যামেটরি আর একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি। অ্যান্টি ইনফ্ল্যামেটরির কয়েকটা এক্সাম্পল যদি আমরা দেখি, অ্যালবিউমিন, ট্রান্সথাইরেটিন, ইন্টারলিউকিন-10, এগুলো হচ্ছে ইনফ্ল্যামেটরি প্রসেসকে বাধা দেয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ম্যালনারিশ থাকে, তাকে যদি অ্যালবুমিন অর্থাৎ সে যদি প্রোটিন ভালো করে ইনটেক করে, বিশেষ করে ডিমে প্রচুর পরিমাণ অ্যালবুমিন থাকে, সে এই প্রোটিনগুলো ইনটেক করলে তার অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকিউট ফেজ প্রোটিন বেড়ে যাবে এবং তার বডিতে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন ইনফ্ল্যামেশনের প্রসেসটাও কমে আসবে এবং পেশেন্টের জেনারেলাইজড কন্ডিশনটা অনেক ইমপ্রুভ করবে। আচ্ছা, যা হোক, এটা আমরা আবার আসি আমাদের টপিকে। তাহলে আমাদের একজন ক্রনিক ডিজিজে আক্রান্ত পেশেন্টের বডিতে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিলিজ হলো। ইনফ্ল্যামেটরি সাইটোকাইনের মধ্যে ইন্টারলিউকিন-6 এটা লিভারে গিয়ে কিছু অ্যাকিউট ফেজ প্রোটিন রিলিজ করালো। এখন প্রো ইনফ্ল্যামেটরি অ্যাকিউট ফেজ প্রোটিনগুলো হলো গিয়ে হেপসিডিন, ফেরিটিন, ফিব্রিনোজেন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সো এই প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনের মধ্যে হেপসিডিন, ফেরিটিন, ফিব্রিনোজেন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এগুলো কি করবে, আমাদের বডির ইনফ্ল্যামেটরি প্রসেসকে স্টিমুলেট করবে। আচ্ছা, আমাদের এই অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের সাথে সরাসরি লিঙ্কড হলো আমাদের এই হেপসিডিন। তাহলে আমরা দেখি এটা কিভাবে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের প্যাথোফিজিওলজিটা তৈরি করছে। আচ্ছা, আমরা আয়রন ইনটেক করলাম ইনজেকশনের মাধ্যমে, নিউট্রিশনাল সোর্স থেকে আমরা আয়রন ইনটেক করলাম। আয়রনটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে আসবে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে এসে এটা এন্টেরোসাইটে আসবে। এন্টেরোসাইটের থেকে এটা একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে অ্যাবজর্ব হবে। সেই আয়রনের যে ট্রান্সপোর্টার অর্থাৎ ফেরাম বা আয়রন, সেটার যে ট্রান্সপোর্টার সেটার নাম হচ্ছে ফেরোপোর্টিন। এখন যখন বডিতে প্রো ইনফ্ল্যামেটরি প্রসেস চলমান থাকে অর্থাৎ হেপসিডিন রিলিজ হয়, হেপসিডিন গিয়ে করে কি, এই ফেরোপোর্টিনকে ইনহিবিট করে দেয়। তাহলে আমরা আয়রন ইনজেকশন করলাম ঠিকই, কিন্তু এটা গাট এন্টেরোসাইট এবং ম্যাক্রোফেজে গিয়ে এটা অ্যাবজর্ব হতে পারলো না। এটা বডিতে প্রপারলি অ্যাবজর্ব হতে না পারলে এই আয়রনটা ফেরোপোর্টিনের মাধ্যমে বডিতে অ্যাবজর্ব হতে না পারলে এই আয়রন বডিতে কোনো এফেক্ট রাখতেও পারবে না, অর্থাৎ সে তখন কার্যকরভাবে কোনো হিম মলিকুল যে তৈরি করবে সেই কাজটা করতে পারছে না। আচ্ছা, এটা একটা মেকানিজম। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেপসিডিন আয়রন ট্রান্সফারটাকে লিমিট করে দিচ্ছে এবং হেপসিডিন ডিরেক্টলি আবার এরিথ্রোপোয়েটিনকেও সাপ্রেস করছে। আচ্ছা, হেপসিডিনের মূল উদ্দেশ্য হলো গিয়ে এভাবে করে সে আয়রনটাকে ব্লাডে লেস অ্যাভেইলেবল রাখতে চায়। এখন আমরা কি জানি, আমরা জানি যে আমাদের বডির নর্মাল টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস এবং ব্যাকটেরিয়ার জন্য কিন্তু বেস্ট কালচার মিডিয়া 37 ডিগ্রি সেলসিয়াস এবং ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য আয়রন খুব ভালো একটা নিউট্রিশনাল সোর্স। সো আমাদের বডিতে
ওই যে একটু আগে বললাম ইন্টারলিউকিন 6 গিয়ে বডির টেম্পারেচারটাকে 37-এর জায়গায় হয়তো 39-এ সেট করে দিচ্ছে, এবং এই হেপসিডিন আয়রনটাকে ইনহিবিট করে দিচ্ছে বডিতে ব্লাডে অ্যাবজর্ব হতে। তো বডির টেম্পারেচার একদিকে বেড়ে গেল আর ব্লাডে আয়রনের লেভেল ফল করলো। তাহলে এটা কিন্তু ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য কোনো অপটিমাম কন্ডিশন নয়। ব্যাকটেরিয়ার জন্য এটা একটা হোস্টাইল কন্ডিশন হলো। আসলে বডি চাচ্ছে নিজেকে প্রোটেক্ট করতে, বডি বুঝতে পারছে যে বডির ভিতরে ইনফ্ল্যামেটরি প্রসেস চলমান, সুতরাং বডি চাচ্ছে নিজেকে প্রোটেক্ট করতে। সেই প্রোটেক্টিভ মেকানিজমের অংশ হিসেবেই সে সাইটোকাইন ইন্টারলিউকিন 6 রিলিজ করে। ইন্টারলিউকিন 6 গিয়ে বডির টেম্পারেচার নর্মাল থেকে ইনক্রিজ করে দেয়। আবার অন্যদিকে ইন্টারলিউকিন 6 অ্যাকিউট ফেজ প্রোটিন রিলিজ করায়। অ্যাকিউট ফেজ প্রোটিনের মধ্যে যে হেপসিডিন গিয়ে ফেরোপোর্টিনকে ইনহিবিটের মাধ্যমে ব্লাডে আয়রন লেভেলটাকে অ্যাভেইলেবল রাখে না, ব্লাড আয়রন লেভেলটাকে কমিয়ে দেয়। সো এভাবে করে বডি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে এই ক্রনিক ইনফ্ল্যামেটরি স্টেটটা থেকে। সো এটাই হচ্ছে আমাদের অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের প্যাথোফিজিওলজি। এক্স্যাক্টলি এই মেকানিজমটাই ঘটে। এখানে আমরা এই কথাগুলোই দেখতে পাবো বইয়ে, যে এই অ্যানিমিয়াটা যে কোনো ক্রনিক ইনফ্ল্যামেটরি প্রসেস এখানে আছে, এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড। এটার মেকানিজম আমরা অলরেডি ডিসকাশন করেছি। এখন আমরা তাহলে এর সিবিসিতে কি দেখব? সিবিসিতে দেখব হচ্ছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ এর এমসিভি বিলো 76-এর চেয়ে কম থাকবে। কিছু ক্ষেত্রে এটা নর্মোসাইটিক অ্যানিমিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে, অর্থাৎ এর এমসিভি 76-এর নিচে থাকবে, কিন্তু খুব বেশি কিন্তু ফল করবে না, 76-এর কাছাকাছি আশেপাশের রেঞ্জেই থাকবে। আচ্ছা, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া পাবো। এছাড়া আমরা সিবিসিতে ধরলাম এমসিভিটা কম পেয়েছি, আমরা একটা অ্যানিমিক কন্ডিশন পেয়েছি। এখন আমরা তাহলে পেশেন্টকে সিরাম আয়রন প্রোফাইল করতে দিব। সিরাম আয়রন প্রোফাইলের কয়েকটা কম্পোনেন্ট: সিরাম আয়রন, সিরাম ফেরিটিন, পার্সেন্ট স্যাচুরেশন এবং টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। তো সিরাম আয়রনের লেভেলের কী অবস্থা থাকবে? সিরাম আয়রন লেভেল কম থাকবে। সিরাম ফেরিটিন কেমন থাকবে? স্টোরড ফর্মে আয়রন কিন্তু ঠিকই বেশি থাকবে, কারণ বডিতে তো আয়রন ইনটেক হচ্ছে, জাস্ট ওইটা ব্লাডে অ্যাক্টিভলি আসতে পারছে না। সো সিরাম আয়রন লেভেল কম থাকবে, কিন্তু ওইদিকে স্টোরেজ সাইটে আয়রন ঠিকই বেশি থাকবে। পার্সেন্ট স্যাচুরেশন, ব্লাডে যেহেতু আয়রন কম, পার্সেন্ট স্যাচুরেশনও কম থাকবে, এবং বডি চাচ্ছে না যে এই মুহূর্তে ব্লাডে আয়রন অ্যাভেলেবল থাক। সো টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিও কম থাকবে, অর্থাৎ সিরাম আয়রন, ব্লাডে আয়রন লেভেল কম, স্টোরেজ সাইটে আয়রন আছে, সিরাম ফেরিটিন বেশি, পার্সেন্ট স্যাচুরেশন অর্থাৎ স্যাচুরেটেড আয়রন কম আছে, সব আছে স্টোরড সাইটে, এবং টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটাও কমে গেছে, এটা আর আগের মতো নর্মাল নেই। সো এই হলো গিয়ে আমাদের অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ সংক্রান্ত আলোচনা। তো এই ধরনের অ্যানিমিয়া কারেকশনের উপায় হচ্ছে তার বডিতে যে ইনফ্ল্যামেটরি প্রসেস চলমান, ওই ইনফ্ল্যামেটরি প্রসেসের ট্রিটমেন্ট করতে হবে। কারো যদি এন্ডোকার্ডাইটিস থেকে থাকে, তো সেটার জন্য আমরা ডায়াগনোসিস করে কনফার্ম করব, ব্লাড কালচার সহ যা যা করা লাগে তাই করে। তারপরে হচ্ছে এন্ডোকার্ডাইটিসের ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক বা যা যা দরকার তাই। অথবা কারো যদি সিস্টেমিক লুপাস এরাইথেমেটোসাস থাকে, এগুলোর জন্য কিছু ড্রাগ আছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি। সো মেইন ট্রিটমেন্টটা হচ্ছে কি ট্রিটিং দ্য আন্ডারলাইং কন্ডিশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে এটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।